নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি উপরওয়ালার অসীম দয়াতে আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কি করে গোমুখ দর্শন যাত্রা করতে পারার পারমিশন পেতে হয়। আজকে আমি আপনাদেরকে গোমুখ দর্শন যাত্রা করিয়ে দেখাবো। গোমুখ অর্থাৎ গরুর মুখের মতন মুখ। এই জায়গার কেন যে এমন নাম হয়েছিল সেই কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে যে পুরাণেও অনেক জায়গাতে গোমুখের কথা উল্লেখ করা রয়েছে। সেরকমই কোন এক জায়গাতে বলা আছে যে একটি হারানো ভেড়ার খোঁজ করতে করতে একটি রাখাল ছেলে হিমালয়ের একটি হিমবাহের কাছে পৌঁছে গেছিল, যার শেষ অংশটি নাকি দেখতে একদম গরুর মুখের মতো ছিল। তাই তখন থেকেই এই অঞ্চলের বা এই জায়গার নামকরণ গোমুখ হয়েছিল এবং তখন থেকেই এই নাম গোমুখ হয়ে রয়েছে। গোমুখ ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরাকাশী জেলার একদম উত্তরে 4023 মিটার বা 13,200 ফুট উঁচুতে একদম হিমালয়ের কোলে অবস্থিত। গোমুখ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম গঙ্গোত্রী গ্লেসিয়ার বা হিমবাহের শেষ অংশ। প্রসঙ্গত এটা বলি যে সিয়াচেন হিমবাহ হলো ভারতের সবথেকে বড় হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য প্রায় 32 কিলোমিটার আর প্রস্থ বিভিন্ন জায়গা বিশেষে 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মতো। গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল বলে পুরাকাল থেকেই মানা হয়, কিন্তু ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে মা গঙ্গার উৎপত্তি স্থান কিন্তু গোমুখ কখনোই নয়। কারণ গোমুখ থেকে যে জলধারা বেরিয়ে এসেছে সেই জলধারার নাম হচ্ছে ভাগীরথী। গোমুখ থেকে বেরিয়ে এসে ভাগীরথী নদী প্রায় 100 কিলোমিটার পথ পেরিয়ে এসে দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। এই 100 কিলোমিটার পথে অসংখ্য ছোট ছোট পাহাড়ি নদী তো এসে ভাগীরথীর সাথে মিশেছেই, তাদের সাথে সাথে বেশ কিছু বড় পাহাড়ি নদীও তাদের প্রচুর জলরাশি নিয়ে ভাগীরথীর বুকে বিলীন হয়েছে। তাদের মধ্যে ভিলাঙ্গনা নদী আর কেদার গঙ্গা নদী সব থেকে বড়। এছাড়াও যুধগঙ্গা, কাকোড়াগাদ, ওসিগঙ্গা, জলন্ধরি গাদ, সাইন গাদ, পুত্রগাদ ইত্যাদি মাঝারি আকারের আরও অনেক পাহাড়ি নদীগুলিও ভাগীরথীর জলধারার অনেকটা বড় অংশ জুড়ে রয়ে গিয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড রাজ্যেরই চামোলি জেলার উত্তরে হিমালয়ের আর দুটি গ্লেসিয়ার রয়েছে, যাদের নাম হলো শতপন্থ গ্লেসিয়ার আর ভগীরথ খড়গ গ্লেসিয়ার। এই দুটি হিমবাহ যেখানে এসে মিলিত হয়েছে সেখানের ভগীরথ ঘাটি থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা নদী। এই ভগীরথ ঘাটি থেকে বেরিয়ে অলকানন্দা নদী প্রায় 190 কিলোমিটার লম্বা পথ পাড়ি দিয়ে এসে ওই দেবপ্রয়াগে ভাগীরথী নদীর সাথে এসে মিলিত হয়েছে। বা বলা যেতে পারে এইখানে আসার পরে অলকানন্দা নদীর সাথেই ভাগীরথী নদী এসে মিলিত হয়েছে। এই চলার পথে অলকানন্দাতেও অসংখ্য ছোট বড় পাহাড়ি নদী এসে বিলীন হয়েছে। তাদের মধ্যে সরস্বতী, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, পিণ্ডার আর মন্দাকিনী নদী তাদের বিশাল আর বিপুল পরিমাণে জলরাশি নিয়ে অলকানন্দার সুবিপুল জলরাশিকে সবসময় সারা বছর ভর পুষ্ট করে রেখেছে। এই দেবপ্রয়াগ থেকেই ভাগীরথী আর অলকানন্দার মিলিত জলধারাকেই গঙ্গা নদী বলা হয়ে থাকে। এই দেবপ্রয়াগ পৌঁছাবার আগে ভাগীরথী আর অলকানন্দা কিন্তু দুইটি সম্পূর্ণ আলাদা আলাদা নদী হিসাবে গণ্য করা হয়। প্রসঙ্গত বলি যে প্রত্যেক নদীরই জলের এক এক ধরনের আলাদা আলাদা রং হয়ে থাকে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের এই জলের রং কিছুটা বদলও হয়ে থাকে। সারা বছরের বেশিরভাগ সময়ই ভাগীরথীর জলের রং হলো উজ্জ্বল সবুজ আর অলকানন্দার জলের রং হলো ঘোলা বা বাদামি রঙের। দেবপ্রয়াগে এসে ভাগীরথী তার নিজের সবুজ রঙের জলধারাকে অলকানন্দার ঘোলা বাদামি রঙের জলধারার সাথে সম্পূর্ণরূপে মিশিয়ে দিয়ে নিজের রঙের সমস্ত অস্তিত্ব সম্পূর্ণ হারিয়ে ফেলে কেবলমাত্র অলকানন্দার বাদামি রঙের জলধারার রং ধারণ করে নিয়েই মা গঙ্গা নাম নিয়ে ধরনের সমস্ত পাপিতাপীদের পাপ ধুয়ে ধরাধামকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে করতে সামনে সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। আগে গোমুখ দর্শন করতে যেতে গঙ্গোত্রী ফরেস্ট রেঞ্জ অফিসের থেকে নয়তো উত্তরাকাশীর রেঞ্জ অফিস থেকে কিছু টাকা ফি দিয়ে শুধু একটা পারমিশন লেটার নিতে হতো।
কিন্তু এখন সেই নিয়ম সম্পূর্ণ বদলে গিয়ে পারমিশন পাওয়াটা বেশ কিছুটা কঠিন হয়ে গিয়েছে। আমার অন্য একটা ভিডিওতে তার সম্পূর্ণ আমি ব্যাখ্যা করেছি কিভাবে সেই দর্শনের জন্য পারমিশন পাওয়া যায়। কারো দরকার পড়লে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ভিডিওটার নাম হলো গোমুখ দর্শন করতে পারার পারমিশন পাওয়ার খুঁটিনাটি সমস্ত তথ্য। গোমুখ দর্শন যাত্রা শুরু করতে হয় উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার মধ্যে পড়া 4 ধামের এক ধাম মা গঙ্গার সুপ্রাচীন মন্দিরের জন্য ভুবনখ্যাত গঙ্গোত্রী জনপদ থেকে। ভিডিওর প্রথমে এখন গোমুখ থেকে আগে ঘুরে আসি, তারপর আপনাদেরকে বাকি সমস্ত জরুরি কথাগুলোকে পরে বলবো। সেই দিনটা আমার গাইড অংশুল একদম টাইম মতো আমার হোটেলের সামনে হাজির হয়েছিল আমাকে নিয়ে যাত্রা করার জন্য। ওর কাছ থেকে ট্রাভেল এজেন্সির সমস্ত কাগজপত্র আর গোমুখ তপোবন যাওয়ার পারমিশন লেটারটা ভালোভাবে দেখে নিয়ে সকাল 7টা নাগাদ জয় মা গঙ্গা বলে যাত্রা শুরু করে দিলাম। প্রথমেই একটা দোকান থেকে 30 টাকা দিয়ে পথ চলার জন্য একটা লাঠি আর 60 টাকা দিয়ে একটা হালকা মেটালের জলের বোতল কিনলাম। ওটা করে গোমুখের জল আনবো। আর একটা লাঠি যে এই পথে কতটা কাজে লাগতে পারে সেটা প্রত্যেকটা যাত্রী হাড়ে হাড়ে টের পাবে যদি তাদের সাথে কোনো লাঠি না থাকে। তো গঙ্গোত্রী মন্দিরের দিকে যাওয়ার পথের মাঝেই বাম দিকে দেখতে পাওয়া যাবে যে পথ নির্দেশ দেওয়া রয়েছে গোমুখ যাওয়ার পথ। সেখান থেকে সিঁড়ি ধরে কিছুটা ওপরে উঠে আসতে হবে। উঠলাম সেই পথ ধরে। সিঁড়িটা উঠে যেখানে শেষ হয়েছে সেখানেই রয়েছে গোমুখ যাওয়ার ঘোড়ার স্ট্যান্ড। আর তার সামনেই ছোট একটা গুমটি ঘর রয়েছে যেখান থেকে ঘোড়া ভাড়া নেওয়ার পর্চি পাওয়া যায়। কেউ যদি না হেঁটে ঘোড়া করে গোমুখ দর্শন যাত্রা করতে চায় তাহলে একদিকের যাওয়ার জন্য মাথাপিছু 1500 টাকা দিয়ে পর্চি কাটিয়ে এখান থেকেই ঘোড়া করে যাত্রা শুরু করতে পারা যাবে। ফেরত আসার জন্য ঘোড়ার ভাড়া ওই 1500 টাকা করেই পড়ে। কেউ চাইলে তাদের ব্যাগ বা অন্য কোনো লাগেজও ঘোড়া করে গোমুখের দিকে নিয়ে যেতে পারবেন। তাতে প্রতি ব্যাগ পিছু 300 টাকা করে লাগবে। তবে আমি দেখলাম যে কম করে যদি 10খানা ব্যাগ না হয় তাহলে কিন্তু ঘোড়া এখান থেকে ছাড়বে না। একটা কথা এখানে বলে রাখি যে এই ঘোড়া কিন্তু একদম গোমুখের মুখ পর্যন্ত যায় না। এই ঘোড়া করে আপনি এই গঙ্গোত্রী থেকে 14 কিলোমিটার দূরের ভুজবাসা পর্যন্ত যেতে পারবেন। ভুজবাসা থেকে গোমুখ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ আপনাকে অবশ্যই কেবলমাত্র হেঁটেই যেতে হবে। ঘোড়া স্ট্যান্ড ছেড়ে এগিয়ে চললাম সামনের দিকে। একটু এগোতেই ডান দিকে বেশ খানিকটা নিচে গঙ্গোত্রীর মা গঙ্গার মন্দিরকে দেখতে পাওয়া গেল। মাকে আবার নমস্কার করে সামনের দিকে এগিয়ে চললাম। পথ এখানে কিছুটা খাড়াই হলো বটে, কিন্তু একটু তেমন কষ্টকর নয়। একটু একটু করে হাঁটতে মোটেও খারাপ লাগছিল না। গঙ্গোত্রী 10,319 ফুট উচ্চতা থেকে পথ এবার ধীরে ধীরে প্রায় 2 কিলোমিটার মতো এগোলে সামনে পড়বে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ফরেস্ট ডিপার্টমেন্টের প্রবেশদ্বার, যে জায়গার নাম হচ্ছে কোংখু। এখানকার উচ্চতা হলো 10,665 ফুট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে আপনার এবং আপনার দলের সব্বার, এমনকি গাইডেরও সহ সমস্ত পারমিট, এফিডেভিট আর যার যদি বা কারো যদি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকে সেটা আর ইন্স্যুরেন্সের সমস্ত রকম পেপার পরীক্ষা করা হবে। এর সাথে সাথে আপনার সম্পূর্ণ লাগেজ পরীক্ষা করে বাকি সব কিছুর সাথে এটাও দেখে নেওয়া হবে যে আপনি এই গোমুখ যাত্রাতে আপনার সাথে সাথে কি কি প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এই বাবদ আপনার কাছ থেকে 250 টাকা থেকে 500 টাকা পর্যন্ত রসিদ দিয়ে জমা রাখা হবে। এবং কি কি প্লাস্টিকের জিনিস আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন তার মোটামুটি একটা লিস্টও ওই রসিদের মধ্যে লেখা থাকবে। যে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, যেমন ধরুন পলিথিনের ব্যাগ, কোনো রকম ফয়েল, বিস্কুট বা চকলেট বা যে কোনো খাবারের প্যাকেট ইত্যাদি ইত্যাদি। আপনি ট্রেকে এই যে সমস্ত প্লাস্টিক নিয়ে গেছিলেন তার সমস্ত কিছু যদি আবার ফেরত নিয়ে আসেন তাহলে কিন্তু এই ট্রেক শেষে আপনাকে এই টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। যদি আপনার
সমস্ত রকম নিয়ে যাওয়া প্লাস্টিকের জিনিসপত্রগুলো ঠিক মতো ফেরত না নিয়ে আসেন, অর্থাৎ এইখানকার এই গেটে এসে সেই সমস্ত প্লাস্টিকগুলোকে দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার জমা রাখা টাকা ক্ষতিপূরণ বাবদ সরকার কেটে নেবে। গোমুখ যাত্রাতে সাথে থাকা মোবাইল ক্যামেরা আর স্টিম ক্যামেরার কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না। মুভি ক্যামেরা আর বড় DSLR ক্যামেরার জন্য 500 টাকা করে চার্জ নেওয়া হয়। এই এলাকার কোথাও কোনো রকম ফিল্ম বা কোনো তথ্যচিত্র শুটিং করতে গেলে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টকে আগে থেকে চার্জ দিয়ে পারমিশন পেতে হয়। কেউ যদি সাথে করে টেন্ট নিয়ে যান ওইখানে কোথাও থাকার জন্য, তাহলে টেন্ট লাগানোর জন্য টেন্টের আকার বা প্রকার ভেদে প্রত্যেক টেন্ট পিছু 50 টাকা থেকে 150 টাকা করে চার্জও নেওয়া হয়। আরও একটা কথা বলে রাখি যে এই সম্পূর্ণ এলাকাটিতে, অর্থাৎ এই ভাগীরথী ন্যাশনাল পার্কে বা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে ড্রোন চালাবার কোথাও কোনো রকম কোনো অনুমতি দেয়া হয় না। লুকিয়ে যদি কেউ কখনো কোথাও ড্রোন চালাবার চেষ্টা করে, সেই ড্রোন যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সমস্ত ফিল্ম সহ ড্রোনটিকেই বাজেয়াপ্ত করে ফেলা হয়। আমি এখানে আমার DSLR ক্যামেরার জন্য 500 টাকা চার্জ দিয়ে রসিদ নিলাম। মোবাইলের জন্য অবশ্য কিছু লাগলো না। চেকিং শেষ হলে এবার আবার হাঁটা শুরু করে দিলাম। এখানে আপনাদেরকে বলে রাখি যে এবার সামনে আর 8 কিলোমিটার পর থেকে আর মোবাইলের কোনো রকম কোনো নেটওয়ার্ক বা টাওয়ার পাবেন না। তাই যদি আপনাদের কোনো রকম দরকারি ফোন করার থাকে এখানেই তা অবশ্যই করে নিন। যাত্রা শেষ করে আবার এখানে পৌঁছালে তবেই আবার আপনার মোবাইলের নেটওয়ার্ক বা টাওয়ার পাবেন। এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যান্টিন আছে যেখানে চা, ম্যাগি, বিস্কুট ইত্যাদি টুকটাক খাবার পাওয়া যায়। এখানে আজকের আমার মোট যাত্রার অর্থাৎ গঙ্গোত্রী থেকে ভুজবাসা যাওয়ার মোট দূরত্বের 14 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল এবং দেখলাম এখান থেকে বেরোতে ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 9টা। এবার সামনের গন্তব্য হবে 3 কিলোমিটার দূরের 10,903 ফুট উঁচুর দেবঘর। পথ প্রায় সহজ আর একদম স্বল্প চড়াই। পাশের খাদ দিয়ে বয়ে চলা মা গঙ্গার আওয়াজ শুনতে শুনতে আর মাঝে মাঝে একটু করে বিশ্রাম নিয়ে চলতে চলতে দেবঘর পেরিয়ে তার সামনের গন্তব্য 2 কিলোমিটার দূরের 11,340 ফুট উচ্চতা ভোগলুবাসাতে পৌঁছে গেলাম। এখানে এসেই এই প্রথম অনেক দূরে পাহাড়ের ফাঁকে প্রথম ঝলক দেখতে পেলাম এই পথ চলার সমস্ত কষ্ট দূর করে দিতে পারা অপার আর অসাধারণ সৌন্দর্যের অধিকারী মাউন্ট ভাগীরথী সিস্টার্সকে। এই যে এখানে প্রথম ভাগীরথী সিস্টার্সের দর্শন পাওয়া গেল, এরপরে আবার এই জায়গাতে ফেরত আসা পর্যন্ত আর কিন্তু এক মুহূর্তের জন্য ভাগীরথী সিস্টার্স আমাদের চোখের আড়াল হবে না। পথ যত এগানো হবে ধীরে ধীরে সে আরও বড়, আরও স্পষ্ট হয়ে আমাদের সামনে আমাদের চোখে ধরা দেবে। মন পাগল করে দেওয়া তার রূপ দেখতে দেখতেই সামনের একদম সাধারণ কষ্টকর পথ কিভাবে যে পার হয়ে গেলাম তা তেমনভাবে টেরও পেলাম না। জল খেতে খেতে আর খানিক করে জিরিয়ে আর সামনের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পথ চলতে চলতে ভোগলুবাসা থেকে 2 কিলোমিটার দূরের 11,716 ফুট উচ্চতার চিরবাসা পৌঁছে গেলাম। পথে অবশ্য বেশ কিছু নদী আর বেশ কিছু সাঁকো পেরোতে হলো, তার জন্য বেশ কয়েকবার রাস্তা থেকে নিচে নামতে হলো, আবার নিচ থেকে উপরে উঠতে হলো, কিন্তু কোনো রাস্তায় খুব একটা আহামরি চড়াই বা কষ্টকর হলো না। এই চিরবাসাতেও ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস আর একটা ছোট ক্যান্টিন আছে। এই অফিসে আবার পারমিট সহ সমস্ত কিছু চেক করা হয়ে থাকলো। একটা অফিস আর একটা ছোট ক্যান্টিন রয়েছে। এই অফিসে আবার যার সাথে চেক হয়, তো এই অফিসের সাথেই এই ক্যান্টিনে কিছু টিফিন করারও ব্যবস্থা রয়েছে। যারা ক্যাম্প করতে চান বা টেন্ট করতে চান তাদের জন্য এখানে উপযুক্ত ব্যবস্থা আর খুব সুন্দর জায়গা রয়েছে। অনেক ট্রাভেল এজেন্সি সংস্থা তাদের যাত্রীদেরকে এইখানেই প্রথম দিনের
রেস্ট করান বা প্রথম দিনের যাত্রা এখানেই শেষ করান। এখানে যতক্ষণ আমাদের চেকিং হলো ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে আর তারপর আমার জলের বোতলে জল ভরে নিয়ে আবার পথ এগোতে শুরু করলাম। পথে বেশ কয়েকবার অবশ্য পাশে দিয়ে বয়ে চলা ঝর্ণার জল খেয়েছি। এই চিরবাসা ক্যাম্প পেরোতে পেরোতে দুপুর 12টা বেজে গেল। এবার আমার সামনের গন্তব্য হলো 5 কিলোমিটার দূরের 12,448 ফুট উচ্চতার ভুজবাসা। পথ চলতে চলতে এবার খানিকটা উঁচু হলো বটে, কিন্তু তা একটু বেশি প্রকারের কষ্টকর হলো না। তবে চিরবাসা থেকে ভুজবাসা পর্যন্ত এই 5 কিলোমিটার পথের মধ্যে 3 কিলোমিটার এগোলেই রাস্তাতে পড়বে ভুজবাসা পর্যন্ত আসার এই পথের সবথেকে বিপজ্জনক রকফল জোন বা পাথর গড়িয়ে পড়ার জায়গা কালীগড়। খুব সাবধানে প্রায় 500 মিটার এই পথ উপরের দিকে লক্ষ্য রেখে একটু না থেমে খুব তাড়াতাড়ি পার হতে হবে। আমার গাইড অংশুল রানা আমাকে একদম বাচ্চা ছেলেকে যেরকম বড়রা খুব সাবধানে রাস্তা পার করায়, ঠিক তেমনভাবেই ধীরে ধীরে একটু একটু করে এই বিপজ্জনক জায়গাটা পার করিয়ে দিল। প্রত্যেকবার আমাকেও এদিকের কোনো একটা নিরাপদ পাথরের নিচে দাঁড় করিয়ে ও নিজে খানিকটা এগিয়ে গিয়ে খুব ভালোভাবে উপরের দিকে লক্ষ্য করে আমাকে হাত নাড়িয়ে যেই ডাক দিয়েছে, আমিও সাথে সাথে খুব তাড়াতাড়ি সম্ভব দৌড়ে ওর কাছে পৌঁছে যাচ্ছিলাম। ও আবার আমাকে ওইখানে দাঁড় করিয়ে আরও খানিকটা সামনে এগিয়ে গিয়ে আবার হাত নেড়ে ডাকলে আমি আবার সেইখানে ওর কাছে সামনে পৌঁছাচ্ছিলাম। এমন করে করেই অংশুল বারবার থেমে থেমে ওপরের দিকে খুব ভালো করে লক্ষ্য রেখে রেখে এগিয়ে ওই সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ নিরাপদে আমাকে পার করিয়েছিল। অনেকটা সময় লেগে গেল ওইটুকু পথ পার হতে। দুপুর 2টো নাগাদ এই বিপজ্জনক পথ পার হয়ে এরপরের মোটামুটি সমতল প্রায় 2 কিলোমিটার পথ এগোলেই সামনে পেলাম আজকের দিনের আমার শেষ গন্তব্য ভুজবাসা। একদম হেলে দুলে চলে দুপুর 3টা নাগাদ পৌঁছে গেলাম বিশাল আকার আর মনমুগ্ধ করে নেওয়া রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা মাউন্ট ভাগীরথী সিস্টার্সের পায়ের নিচে থাকা বেশ খানিকটা প্রায় সমতল জায়গা নিয়ে তৈরি এক বিশাল উপত্যকা ভুজবাসাতে। ভুজবাসার গ্রাউন্ডে বা নিচের দিকে আসার জন্য ওপর থেকে বেশ খানিকটা নিচে নেমে আসতে হলো। এখানে থাকার জন্য বেশ কিছু জায়গা আছে। প্রথমেই বলি GMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসের কথা। গড়োয়াল নিগম বিকাশ নিগমের ভুজবাসাতে এটাই হলো থাকা ও খাবারের সব থেকে ভালো আর দামি জায়গা। আগে থেকে অনলাইনতে বুক করে আসা যাওয়া ছাড়াও এখানে এসেও বুক করে এই রেস্ট হাউসে থাকতে পারা যায়, যদি এখানকার কোনো ঘর তখন ফাঁকা থাকে। তো এখানে থাকার জন্য প্রতি জন পিছু পড়ে 850 টাকা করে, আর খাবারের দাম আলাদা। মেনু অনুযায়ী যা খাবেন তার দাম আলাদা করে দিতে হবে। ডরমেটরি আর রুম সহ এখানে সব মিলিয়ে প্রায় 50 জন মানুষ থাকতে পারার সুব্যবস্থা রয়েছে। এরপরে আসি লাল বাবা আশ্রমের কথা। পাকা ঘর নিয়ে এখানেও মোট 50 জন থাকার মতো ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে শ্রী রাম বাবা যোগাশ্রম আর নির্মল বাবা আশ্রম। এই দুটো জায়গাতেও মোট প্রায় 50 জন মানুষের মতো সুন্দর ব্যবস্থা রয়েছে। এই দুটি আশ্রমে অবশ্য ঘরের জায়গাতে থাকার জন্য রয়েছে বিশাল বড় বড় তাঁবু। খুব ভালোভাবে এই সবকটা জায়গাতেই থাকতে আর শুতে পারা যায় রাত্রে। সবকটা জায়গাতেই লেপ কম্বল পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আর সবকটি জায়গাতেই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও রয়েছে। অতিরিক্ত টাকার বিনিময়ে ব্যবহারের জন্য গরম জল
পাওয়া যায়। খাবারের জন্য গরম জল অবশ্য বিনা পয়সাতেই মেলে। ভুজবাসাতে থাকার জন্য সব জায়গাতেই কেবল ডরমিটরি পদ্ধতিতে থাকতে পারা যায়। লোকজন কম না থাকলে নিজস্ব আলাদা করে রুম পাওয়া যায় না। সব বেড পাওয়া যায় আগে এলে আগে পাবেন এই পদ্ধতিতে। বাকি আর সবার সাথেই একসাথে রুম বা একসাথেই তাঁবু শেয়ার করে সবাইকে থাকতে হয়। জিএমভিএন এর রেস্ট হাউস ছাড়া বাকি সমস্ত জায়গাতেই জন প্রতি একদিন ও রাতের থাকা ও খাবারের খরচ পড়ে 500 টাকা করে। এতে যেদিন আপনি পৌঁছালেন সেই দিনের এক রাতের থাকার সাথে সাথে রাতের পেট ভরে খাবারের, আর পরের দিনের সকালে উঠে বেরোবার আগে চা আর স্বল্প টিফিনের দাম এই দামের মধ্যে ধরা থাকে। এখানে যারা টেন্ট নিয়ে আসবেন নিশ্চিন্তে টেন্ট চারিদিকে যেখানে খুশি বসাতে পারবেন। প্রচুর জায়গা চারিদিকে রয়েছে ফাঁকা অবস্থাতে টেন্ট বসানোর জন্য, আর জল আর টয়লেটের জন্য আশ্রমগুলো তো কাছে রয়েছেই। ভুজবাসা পৌঁছেই প্রথমে একটা থাকার জায়গা ঠিক করে নিলাম। আপনাদের গাইড বা আপনার গাইডও এই ব্যাপারে আপনাকে আপনার পছন্দ মতো জায়গা ঠিক করে দিতে খুব ভালোভাবে সাহায্য করে দেবে। আপনার পছন্দ মতো একটা জায়গা ঠিক করে নিন, তারপর সেই জায়গাতে একটু রেস্ট নিন। আমিও আমার পিঠে ব্যাগ রেখে একটুখানি রেস্ট নিয়ে আর ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম হাঁটতে। চারিদিকে তাকিয়ে প্রকৃতি দেবীর অপার সৌন্দর্যকে অনুভব করতে লাগলাম। একটু দূর দিয়েই ভাগীরথী বয়ে চলেছে। এখান থেকে বেশি একটা দূরও নয় যেখানে এই টেন্টগুলো রয়েছে। ওই গঙ্গার পাশ থেকে খানিকটা ঘুরেও আসলাম। তাছাড়া সামনেই তো অপরূপ রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট ভাগীরথী সিস্টার্স। সেই দিকে তাকিয়েই বেশ কয়েক ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধে 7টার পর খাওয়ার ডাক পড়ে গেল। ডাল ভাত সবজি আর আচার খেয়ে তারপর টয়লেট করে বাইরের অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে তাড়াতাড়ি লেপের ভেতরে ঢুকে পড়লাম। ঘুম না আসলেও শুয়ে থাকলাম, কারণ পরের দিন তো অনেক সকাল সকাল উঠতে হবে গোমুখ যাত্রা শুরু করার জন্য। পরের দিন অনেক ভোর ভোর উঠেই একদম রেডি হয়ে গেলাম ফ্রেশ হয়ে। টেন্ট থেকে চা আর কিছু টিফিন অনেক সকাল সকালই খেতে দিয়ে দিয়েছিল। টিফিন খেয়েই 6টা নাগাদ বেরিয়ে পড়লাম আজকের গোমুখ যাত্রার উদ্দেশ্যে। এবার প্রথমেই একটা খুব বিরক্তিকর কিন্তু অত্যন্ত অপরিহার্য কাজ প্রত্যেক গোমুখ তপোবন যাত্রীকেই করতেই হবে। সেটা হলো এই যে হাটে টানা রোপওয়ে করে গঙ্গা পার হওয়া। তাড়াতাড়ি গিয়ে লাইনে না দাঁড়ালে লম্বা লাইন দিয়ে গঙ্গা পার হতেই বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আমার গাইড অংশুল অবশ্য আমার অনেক আগে থেকেই গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য লাইন রাখার জন্য। তাই ওর সাহায্যে অনেক তাড়াতাড়ি আর অনেক ভালোভাবে আর সাবধানে ওই রোপওয়ে করে গঙ্গা পার হয়ে গেলাম। তবুও প্রায় সব মিলিয়ে 2 ঘন্টা লেগে গেল গঙ্গা পার হতে। পেছনে তখন ওই পারে নদী পার হওয়ার জন্য বিশাল লম্বা লাইন লেগে রয়েছে। এখানে আমি বলবো যে যদি সম্ভব হয় আপনিও কিছুটা চেষ্টা ও সাহায্য করুন রোপওয়ের দড়ি টেনে অন্যদেরকে গঙ্গা পার হতে, কারণ আপনাকেও অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করেছে রোপওয়ের দড়ি টেনে এই নদীটা পার হতে। একাধিক মানুষের সাহায্য ছাড়া এই রোপের মাধ্যমে নদী পার হওয়া বা পার হতে পারা এক কথাতে অসম্ভব। এই পারে এসে অংশুল আমাকে বলল যে ভাইয়া
এবার আপনি সামনের দিকে হাঁটা লাগান বা হাঁটা শুরু করে দিন। কোনো চিন্তা নেই, পথ এখান থেকে একদম সহজ আর একদম সোজা সামনের দিকে ওপরে চলে গেছে। আমি আর কিছুক্ষণ এখানে থেকে এই রোপওয়ে টেনে অন্য লোকেদেরকে গঙ্গা পার হতে সাহায্য করব। কিছুক্ষণ পরে আপনারাই চলতে থাকুন, আমি অবশ্যই আপনাকে রাস্তাতে ধরে ফেলব। ওর মনের এই মনোভাব আমাকে কিন্তু একদম মুগ্ধ করলো। ওই জায়গাতে না চাইতেও ও চলে আসতে পারতো আমার সাথে, কিন্তু ওর ওই যে জনগণকে হেল্প করার যে মনোভাব ছিল সেটা আমাকে খুব খুব ভালো লাগলাম। তো ও থেকে গেল ওখানে রোপওয়ে দড়ি টানার জন্য। ওকে ছাড়াই আমি এগোতে থাকলাম সামনের পথের দিকে। পথ এবার ধীরে ধীরে অল্প অল্প করে উঁচুর দিকে উঠেছে। সম্পূর্ণ বোল্ডার বিছানো এই রাস্তাতে ধীরে ধীরে পথ দেখে চলতে থাকলাম, আর মাঝে মাঝে চারিদিকের পাহাড়ের শোভা দেখতে দেখতে একটু একটু করে জিরিয়েও নিচ্ছিলাম। ভুজবাসা পর্যন্ত ভাগীরথী আমার ডান পাশ দিয়ে বইছিলেন, এবার বাম পাশ দিয়ে আর বেশ খানিকটা দূরে দূরে ভাগীরথী চলতে থাকলেন। এইভাবে হাফ কিলোমিটার মতো চলার পরে পথের ডান দিকে উঁচু পাহাড়ের ফাঁক দিয়ে আজ এই প্রথম মাউন্ট শিবলিঙ্গের চূড়ার এক ঝলক ছোট্ট এক দর্শন পাওয়া গেল। তার দর্শন পেতেই মনের মধ্যে দিয়ে পথ চলার সমস্ত কষ্ট অনেকটা লাঘব হয়ে গেল। ভুজবাসা পর্যন্ত চারিপাশের পাহাড়ের গায়ে গায়ে অনেক গাছপালা ছিল, কিন্তু এবার চারিদিকের শুধু রয়েছে পাথর আর পাথর, আর অল্প অল্প বরফযুক্ত ন্যাড়া পাহাড়। পায়ের নিচের ঘাস আর খুব ছোট ছোট গুল্ম গাছ ছাড়া চারিদিকে কোথাও আর সবুজের কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জন্য এই এলাকাতে বাতাসে অক্সিজেনের পরিমাণটাও অনেক কম, ফলে শুনেছি নাকি এখানে আসলে অনেকের মৃদু শ্বাসকষ্ট দেখা দেয়। তবে আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই। প্রচুর জল খেতে খেতে আর লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে হাঁটতে থাকলে কোনো রকম কোনো নিঃশ্বাসের অসুবিধা হবে না। আর তার সাথে সাথে মা গঙ্গার দয়া তো রয়েছেই আপনার সাথে। মা গঙ্গার দয়াতে দেখবেন সব পথ ঠিক পার হয়ে যাবে। হোমিওপ্যাথিক ওষুধ কোকা 200 খেলে শুনছি নাকি শ্বাসকষ্ট থেকে অনেকটা আরাম পাওয়া যায়। আবার অনেকের নাকি কর্পূর শুকলে শ্বাসকষ্ট সাময়িকভাবে কমে যায়, কিন্তু আমার আবার কর্পূরে কোথাও কোনো কাজ করে না, বরং আবার উল্টে মাথা ধরে যায়। তাই আমি কর্পূর থেকে দূরেই থাকি। তবে এখন এই রাস্তাতে সবার অক্সিজেনের কাজ করবে মাউন্ট শিবলিঙ্গের ভুবন ভুলানো রূপ। মাঝে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নিতে নিতে মাথা উঁচু করে মাউন্ট শিবলিঙ্গের চূড়ার যেটুকু অংশ দেখতে পাওয়া যাচ্ছে সেটুকু অংশ দেখলেই মন প্রাণ একদম খুশিতে ভরে উঠছে। আমার বিশ্বাস সবাই আবার সাথে সাথে পথ চলতে পারার নতুন করে এনার্জি পেয়ে যাবেন মাউন্ট শিবলিঙ্গকে একবার দেখলেই। এছাড়া আমাদের বাঁ পাশে মাউন্ট ভাগীরথী সিস্টার্স তো রয়েছেই তার পাগলপাড়া রূপ নিয়ে। এই পথে 3 কিলোমিটার মতো আসার পরে পথ দুদিকে ভাগ হয়ে গেল। ডান দিকের পথ একদম দেয়ালের মতো খাড়া হয়ে এঁকে বেঁকে উপরের দিকে চলে গেছে তপবনের দিকে, আর বাম দিকের পথ সাধারণ চড়াই পথ হয়ে এগিয়ে যাচ্ছে গোমুখের দিকে। শুধুমাত্র ছোট বড় বোল্ডার দিয়ে ভরা পথ পেরোতে খুব মন দিয়ে দেখে দেখে পাথর বুঝে বুঝে পা ফেলতে হচ্ছে। একটু না বুঝে উল্টোপাল্টা পাথরে পা পড়লে আর দেখতে হবে না, পড়ে আছাড় তো খেতে হবেই, আর তার সাথে ওই রকম ভয়ঙ্কর পাথরগুলো জমিতে পড়ে গেলে কি যে আর ক্ষতি হবে ভাবাই যায় না। কোনো রকমে ছোট ছোট পা ফেলে ফেলে পাথর ডিঙিয়ে ডিঙিয়ে চলতে থাকলাম। আর মাত্র 2 কিলোমিটার পথ সামনে এগোলেই পড়বে গোমুখ। পথ কিন্তু একটুও বেশি বা খুব একটা বেশি চড়াই নয়, কিন্তু রাস্তাতে শুধুই পাথর থাকার দরুন ওই পথ পেরোতেই প্রায় 3 ঘন্টা সময় আমার লেগে গেল। এবার সামনে কিছু দূরে দেখতে পাওয়া গেল গোমুখকে। পথের শেষ হাফ কিলোমিটার মতো পথ বিশাল বিশাল শুধু পাথর আর পাথর। ওই বিশাল বিশাল পাথর পেরোতে একবার উপরে উঠতে হয় তো একবার অনেকটা নিচে নামতে হয়। এমন করে করেই শেষ পর্যন্ত 1টার সময় পৌঁছে গেলাম আমার এতদিনের অভীষ্ট স্থল
মা গঙ্গার প্রধান সহযোগী নদী ভাগীরথী নদীর উৎসস্থল গোমুখের কাছে। প্রায় 3 তলা উঁচু আর ½ কিলোমিটার চওড়া শক্ত বরফের নদীর একদম নিচের একটা ছোট্ট মুখ দিয়ে প্রচুর পরিমাণে জলরাশি বেরিয়ে আসছে। অঞ্শুলের হাত ধরে ধরে খুব সাবধানে একদম নিচে জলের কাছে এলাম। 2 হাতে চরম ঠান্ডা ওই জল নিয়ে মাথা আর চোখ মুখ ভেজালাম। কি যে শান্তি পাওয়া গেল তা তো এখানে বলে বোঝাতে পারা যাবে না। সারাটা মন প্রাণ একদম সাথে সাথে জুড়িয়ে গেল। এরপরে এবার একটা পাথরের ওপর বসে চারিদিকটা খুব ভালোভাবে দেখতে লাগলাম। এখান থেকে ভাগীরথী সিস্টার্স আর মাউন্ট শিবলিঙ্গ দুজনেরই শুধু মাথার দিকটা অল্প অংশ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল বিশাল বা ছোট বড় পাথরের টুকরো, ভাঙা তুষারের চাইয়ের টুকরো আর হিমবাহের শক্ত কাদামাটির তুষার সহ বরফের দেয়াল আমাদের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে অংশুলকে দিয়ে ওখানে অনেকগুলো ছবি তুলিয়ে তারপরে ভারাক্রান্ত মন নিয়ে গোমুখে বিদায় দিয়ে 3টে নাগাদ আবার ভুজবাসার দিকে ফেরার পথ ধরলাম। আসার আগে ভাগীরথীকে অনেক অনেক ধন্যবাদ জানালাম মনে মনে, আমার মতো এক অতি অধমকে তার জন্মস্থান দর্শন করে আমাকে ধন্য ও ভাগ্যবান করে তোলার সুযোগ দিয়ে তার করুণা করার জন্য। এরপরে শুরু হলো নামা। পথ যদিও সেই অর্থে একটুও ঢাল নয়, কিন্তু আমার তো মনে হয় এই যে ওই রকম ভয়ঙ্কর পাথরের রাস্তাতে ওঠার থেকে নামাটা বেশি বিপজ্জনক আর কষ্টকর। এবারও আমার রক্ষাকর্তা সেই অংশুল ভাই তুলনামূলক ভালো রাস্তা আসা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা আমার হাত ধরে ধরে নিচে নামিয়ে নিয়ে আসে। বিকেল 5টা নাগাদ আবার ওই হাতে টানা রোপওয়ে করে গঙ্গা পার হয়ে পৌঁছালাম ভুজবাসার ওই পুরনো আশ্রমে। ওই রাত সেই দিন ওখানে কাটিয়ে পরের দিন সকালবেলা 7টার সময় ভুজবাসা থেকে রওনা হয়ে বিকেল 3টে নাগাদ পৌঁছালাম গঙ্গোত্রী। পথে সেই রকফল জোন কালীগড় অংশটা অংশুল ভাই আবার আগের মতনই খুব সাবধানে আমাকে পার করিয়ে দিয়েছিল। সম্পূর্ণ ঢালু আর একদম সহজ সরল এই পথ, এই 14 কিলোমিটার পথ আসতে কারোরই কোনো কষ্ট হওয়ার কথা নয়, আমারও খুব একটা বেশি কষ্ট হয়নি। রাস্তাতে কংখুতে সেই ফরেস্ট অফিসে এসে আমার সাথে রাখা জমিয়ে রাখা সমস্ত প্লাস্টিকগুলো দেখিয়ে আর দিয়ে আর আমার পুরনো রসিদটা দেখিয়ে 500 টাকা যেটা জমা রেখেছিলাম সেটাকে ফেরত নিয়েছিলাম। পরে গঙ্গোত্রী ফিরে আবার সেই আমার পুরনো হোটেলটাতে ঢুকে লাগেজ রেখে বিশ্রাম নিয়ে তার পরের দিন আমি অন্য জায়গার দিকে চলে এসেছিলাম, সেটা আরেক গল্প। কিন্তু এবার বলি গোমুখ আসার প্রথম দিকার কথা। গোমুখ যাত্রা করার জন্য আমি কিন্তু আগের দিন গঙ্গোত্রীতে এসে বাস স্ট্যান্ডের একটু কাছ থেকে এগিয়েই গঙ্গোত্রীতে ঢোকার তরুণটা পেরিয়ে একটা সাধারণ হোটেলে এসে উঠেছিলাম। দরদাম করে ওখানে ডবল বেডের ঘর ভাড়া পড়েছিল 500 টাকা করে প্রতিদিন। তরুণটা পার হলেই পথ চলা রাস্তার 2 ধারে রয়েছে সারি সারি হরেক রকমের দোকান, আর তার সাথে লাইন দিয়ে রয়েছে প্রচুর ধরনের বিভিন্ন দামের আর বিভিন্ন মানের থাকার হোটেল আর আশ্রম। ওইসব হোটেল বা আশ্রমগুলোতে রুম ভাড়া 300 টাকা থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায় এক রাতের জন্য রুম থাকার জন্য। গঙ্গোত্রীতে পৌঁছে আমার পছন্দ করা হোটেলে ঢুকে মালপত্র রেখে প্রথমেই গাইডের সাথে কথা বলে পরের দিন কখন কোথা থেকে রওনা হব এইসব কথা ফাইনাল করে নিয়ে লোকাল গঙ্গোত্রীটা তারপরে সারাদিন একটু ঘুরু ঘুরু করে নিলাম। এখানে সারাদিন প্রচুর খাবারের দোকানপাট খোলা থাকে, একদম ন্যায্য মূল্যে বা একদম সঠিক মূল্যে হরেক রকমের কেবল নিরামিষ খাবার পাওয়া যায় সেই সমস্ত দোকানগুলোতে।
সারাদিন ওখানে খেয়ে দিয়ে সন্ধেবেলাতে আবার হোটেলে ফিরে এসে গোমুখ যাওয়ার জন্য বিশ্রাম নিয়ে শুয়ে পড়লাম। আমার গাইড অংশুলের কথা মতো পরের দিন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই বেশ কিছু রুটি আর শুকনো তরকারি নিয়ে সকাল 6টার মধ্যে রেডি হয়ে বসে রইলাম। তার আগে ঘুম থেকে ভোরে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সামনের 3 দিনের জন্য যা যা দরকারি সেই সমস্ত জামা কাপড় আর জিনিসপত্রগুলো পিঠের ব্যাগতে নিয়ে মেন লাগেজের ট্রলিটা সেই হোটেলেরই ক্লক রুমে রেখে দিয়ে এসেছিলাম। বেশিরভাগ হোটেলেই দেখেছি লাগেজ রাখার সুব্যবস্থা আছে। হোটেলে বলে রাখলাম যে 3 দিন পরে গোমুখ থেকে ফিরে এসে আবার ওই হোটেলেরই যে ঘর ফাঁকা পাবো সেই ঘরে এসে উঠব। যাত্রা করতে যাওয়ার আগের দিন রাতে শোয়ার আগে কিন্তু সমস্ত রকম ব্যাটারি আর পাওয়ার ব্যাঙ্কগুলোকে ফুল চার্জ করে নিতে হবে, কারণ তপবন হয়ে আবার গঙ্গোত্রীতে ফিরে আসার গোটা পথে কোথাও কোনোখানে আর কোনো রকম চার্জ করার জায়গা পাওয়া যাবে না। গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করার পরে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক বা টাওয়ার পাওয়া যায়, তারপরে আর কোথাও কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। পুরো গঙ্গোত্রী অঞ্চলে এয়ারটেলের নেটওয়ার্ক এক কথাতে দারুণ, আর জিও মোটামুটি ভালো, কিন্তু বিএসএনএল বা ভোদাফোনের অবস্থা গত বছর আমি যখন গেছিলাম সেই সময় খুবই খারাপ ছিল। ভালো দামের সমস্ত হোটেলগুলোতে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যায়। পুরো গঙ্গোত্রী অঞ্চলে একটা মাত্র এটিএম আছে, সেটাকে আমি চালু অবস্থাতে দেখেছি বটে, কিন্তু শুনেছি বেশিরভাগ সময়তেই ওইটা নাকি অকেজো হয়েই পড়ে থাকে, তাই এটিএমের ওপর বেশি ভরসা না করাই উচিত। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানকার একদম ছোট থেকে অনেক বড় সব ধরনের দোকানেরই যে কোনো ধরনের ছোট বা বড় যে কোনো জিনিসের অ্যামাউন্ট স্বচ্ছন্দে সবাই অনলাইন পেমেন্টের মাধ্যমে নিয়ে থাকে। এমনিতে গঙ্গোত্রীতে বৃষ্টি না হলে সাধারণ দিনে মোটামুটি সহ্য করার মতোই ঠান্ডা থাকে, কিন্তু ভুজবাসা আর গোমুখে অনেক ঠান্ডা থাকে, অনেক সময় বরফও পড়ে, আর তপবনে যে কত ঠান্ডা সে তো বলাই বাহুল্য। তাই ঠান্ডার ভালো রকম পোশাক নিতে কখনো ভুলবেন না। একবার মনে করিয়ে দিই যে কি ধরনের জামা কাপড় বা কি জামা কাপড় নিয়ে যাওয়াটা খুব জরুরি। একটা ফুল হাতা এবং ফুল পা ইনার ওপরের আর নিচের অবশ্যই নিতে হবে। প্রয়োজন মতো গরম জ্যাকেট বা উলের সোয়েটার নিতে হবে। হাতের হাত মোজা কম করে 2 জোড়া মোটা পা মোজা, মাফলার, টুপি বা মাংকি টুপি আর কাঞ্চিপড়ি নিতেই হবে। জামা আর প্যান্ট দরকার মতো নিয়ে যেতে হবে, যতটা বইতে পারা যাবে সেই মতো করে। সানগ্লাস, সানক্রিম, ঠান্ডার ক্রিম, ঠোঁট ক্রিম, বডি ক্রিম, আর একটা ভালো জলের বোতল, আর একটা খুব ভালো গ্রিপওয়ালা এমন জুতো যেটা জলে সহজে ভিজে যাবে না। আর সাথে রেইনকোট বা বর্ষাতি তো নিতেই হবে, কারণ গোটা পথের 99% জায়গাতেই বৃষ্টি এলে মাথা গোজার কোথাও কোনো রকম কোনো জায়গা নেই। রেইনকোট না থাকলেই কিন্তু বৃষ্টি আসলে ভিজে জবজবে হয়ে যেতেই হবে, আর ওই কনকনে ঠান্ডাতে ভিজে গেলে যে কি হবে তা হয়তো মা গঙ্গাও জানেন না। নিজের কাজে লাগে এমন সমস্ত ওষুধপত্র সবসময় নিজের কাছেই রাখতে হবে। প্রসঙ্গত বলে রাখি যে গঙ্গোত্রী এলাকাতে কয়েকটি সাধারণ মানের মেডিকেল শপ আছে, যেখানে মোটামুটি প্রয়োজনীয় পরিচিত সমস্ত ওষুধগুলো পাওয়া যায়, কিন্তু কোনো রকম আনকমন ওষুধ সেখানে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আবার বলি যে গঙ্গোত্রী ছেড়ে যাওয়ার পরে আবার গঙ্গোত্রীতে ফিরে আসার পর্যন্ত মাঝে কিন্তু কোথাও কোনো ইলেকট্রিক নেই, সুতরাং কোনো কিছু চার্জ দেওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না। তাই নিজের প্রয়োজনীয় সমস্ত ব্যাটারি বা পাওয়ার ব্যাংকের ব্যাকআপ খুব ভালোভাবে ফুল করে সঙ্গে রাখতে হবে। অরিজিনাল আধার কার্ড ও অরিজিনাল ভোটার কার্ড সবসময় কাছে রাখা দরকার। কোথায় কোন সময় কারা দেখতে চাইলে বা মিলিটারিরা দেখতে চাইলে আপনাকে দেখাতে হবে। 2-1টা পাসপোর্ট সাইজের হাফ ছবি আর আধার বা ভোটার কার্ডের 2-1টা করে জেরক্স সবসময়তে কাছে রাখা উচিত। কখন কোথায় কি কাজে লাগতে পারে কেউ বলতে পারবে না। গঙ্গোত্রীর পথের ওই জায়গাটা ছাড়া কিন্তু আর কোথাও কোনো এটিএম নেই, যেই এটিএমটা বেশিরভাগ সময় অকেজো থাকে। তাই সমস্ত টাকায় ছোট আর বড় নোট করে সবসময় নিজের কাছেই খুব সাবধানে রাখতে হবে।
এত বড় লম্বা পথের জন্য সঙ্গে মাস্ক আর ছোট স্যানিটাইজার রাখা উচিত হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যাত্রা করার হাঁটার সময় কখনোই কিন্তু বেশি গরমের পোশাক পরে হাঁটবেন না, একদম কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে যাবেন। আর শেষে আরেকবার বলি, সাথে রেনকোট অবশ্যই নিয়ে যাবেন, নইলে বিপদ হতেই পারে। আমি প্রথম দিনে গঙ্গোত্রী থেকে ভুজবাসা, তারপরের দিন ভুজবাসা থেকে গোমুখ দর্শন করে আবার ভুজবাসা, আর তারপরের দিন ভুজবাসা থেকে গঙ্গোত্রীতে এসেছিলাম। মোট 3 দিন লেগেছিল এই যাত্রা কমপ্লিট করতে। অত্যন্ত ফিট আর অল্প বয়সীরা চাইলে হয়তো 2 দিনই এই যাত্রা কমপ্লিট করে আসতে পারবেন। সেই ক্ষেত্রে প্রথম দিনে ভুজবাসা আর পরের দিন সকাল সকাল গোমুখ বেরিয়ে গিয়ে দর্শন করে ভুজবাসা হয়ে আবার অনেক রাতের মধ্যে গঙ্গোত্রীতে ফিরে আসতে পারবেন। তবে আমি বলবো যে অত তাড়াহুড়া না করে সবসময় কম করে 3 দিনের জন্যই এই গোমুখ যাত্রা করা উচিত। তাতে শান্তি মতো খুব ভালোভাবে শরীরকে কোনো রকম কষ্ট না দিয়ে মনের শান্তিতে গোমুখ দর্শন করে ফেরত আসা যাবে। এইবারে বলি যে কিভাবে এই যাত্রা করতে কেউ গঙ্গোত্রীতে আসতে পারবেন। উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার অন্তর্গত গঙ্গোত্রী ধামের থেকে মোটামুটি 19 কিলোমিটার দূরের হাতা পথের এই দূরত্বে অবস্থিত গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে গোমুখ। এখানে আসতে হলে প্রথমে আপনাকে হয় দেরাদুন বা হরিদ্বারে আসতে হবে। সারা ভারতবর্ষ থেকে আকাশপথ, রেলপথ বা সড়ক পথে খুব সহজেই দেরাদুন আর হরিদ্বারে আসতে পারা যায়। কিভাবে এখানে আসতে পারা যায় সেটা বলে আর ভিডিও বড় করছি না। এরপরে এই দেরাদুন থেকে 242 কিলোমিটার দূরের, নয়তো হরিদ্বার থেকে 287 কিলোমিটার দূরের গঙ্গোত্রীতে আপনাকে আসতে হবে। এখানে আসার জন্য নিজস্ব গাড়ি ভাড়া করে আসা যেতে পারে, এছাড়া বিভিন্ন রকমের গাড়ি ভাড়া করেও আসা যেতে পারে, যেগুলির ভাড়া সিজন অনুযায়ী গাড়ির প্রকার ভেদে মোটামুটি 6000 টাকা থেকে 9000 টাকা পর্যন্ত হয়ে থাকে। 4 ধামের যাত্রা চলাকালীন ওই 6 মাস, অর্থাৎ 4 ধামের যাত্রা শুরুর ডেট অনুযায়ী মোটামুটি মে মাসের শেষ থেকে 4 ধামের যাত্রা বন্ধর ডেট ওই নভেম্বরের পর্যন্ত দেরাদুন এবং হরিদ্বার এই 2 জায়গা থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী আসার জন্য বাস পাওয়া যায়। ভাড়া পড়ে মোটামুটি 1000 টাকার মতো। এই বাস রেড বাস মোবাইল অ্যাপ থেকেও ডাইরেক্ট বুক করতে পারা যায়, কিংবা দেরাদুন বা হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকেও এই বাসের সিট বুক করতে পারা যায়। এছাড়া দেরাদুনের থেকে বা ঋষিকেশ থেকেও উত্তরকাশী যাওয়ার ডাইরেক্ট বাস পাওয়া যায়, ভাড়া পড়ে 600 টাকার মতো। এরপরে এই উত্তরকাশী থেকে আবার শেয়ার গাড়ি বা বাস পাওয়া যায় গঙ্গোত্রী যাওয়ার জন্য, ভাড়া পড়ে 300 টাকা থেকে 500 টাকার জন্য। তবে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার সমস্ত বাসগুলি কিন্তু সকাল 11টা থেকে খুব বেশি 12টার মধ্যেই ছেড়ে চলে যায়। এরপরে কিন্তু উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার বাস পাওয়া বা শেয়ার গাড়ি পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য ডাইরেক্ট গঙ্গোত্রীর গাড়ি না পেলে সকাল সকাল উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দিকে রওনা হয়ে যাওয়া উচিত। প্রকৃতির মেজাজ মর্জির ওপর ভিত্তি করে এই যাত্রা এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত করা যেতে পারে। তবে জুলাই আগস্টের অতিবৃষ্টির সময় যাত্রা সম্পূর্ণ বন্ধ থাকে। সাধারণত 4 ধাম চলাকালীন সময়ে তপোবন বা এই গোমুখ ট্রেক করতে যাওয়াটা সব দিক থেকেই সুবিধাজনক। প্রসঙ্গত বলি যে গোমুখ তপোবন যাত্রা যতদিন গঙ্গোত্রী মন্দির খোলা থাকে সেই সময়টাতে তো যাওয়াতে পারা যায়। এছাড়াও গঙ্গোত্রী মন্দির খোলার আগে আর মন্দির বন্ধ হওয়ার পরেও, অর্থাৎ মে মাসের শুরু আর নভেম্বর মাসের শেষ পর্যন্ত প্রকৃতি দেবী আর পরিবেশের অবস্থার ঠিক থাকার উপরেই গোমুখ যাত্রা করতে পারা যায়। শুধু জুন থেকে আগস্ট বর্ষাকালের মাস দুটো ওই দিকে না যাওয়াই সব থেকে ভালো। ব্যাস, এই হলো গোমুখ দর্শন যাত্রার খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি এখানে আমি আপনাদেরকে সমস্ত কিছু তথ্য ভালোভাবে বোঝাতে পেরেছি বা জানাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কারো কাছে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। মা গঙ্গা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক। এই শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম।
জয় মা গঙ্গা কি।